হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 11ই ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো, 30, 13, 180 ও 234 এর লসাগু কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, 30, 13, 180 ও 234 এদের লসাগু মানে কি? মানে যেই সংখ্যাটা এদের লসাগু হবে সেই সংখ্যাটা 30 দ্বারাও বিভাজ্য হবে, সেই সংখ্যাটা 13 দ্বারাও বিভাজ্য হবে, সেই সংখ্যাটা 180 দ্বারাও বিভাজ্য হবে, সেই সংখ্যাটা 234 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমাকে এমন সংখ্যা বের করতে হবে যে সেই সংখ্যাটা এই চারটে সংখ্যা দ্বারাই বিভাজ্য। তা আমি যদি এই অপশন গুলো একটু খেয়াল করি, দেখো 30 দ্বারা বিভাজ্য মানে কি? 30 মানে হচ্ছে সেটা 10 দ্বারা বিভাজ্য। তার মানে এদের মধ্যে এই অপশন গুলোর মধ্যে যেটা উত্তর হবে, যেটা এর লসাগু হবে, সেটা 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য মানে কি? মানে সংখ্যাটার শেষে বা এককের ঘরে শূন্য থাকবে। তাহলে দেখো এই চারটে অপশনের মধ্যে একটা অপশনেই খালি এককের ঘরে শূন্য রয়েছে, সেটা হচ্ছে এই 2 3 4 শূন্য। তার মানে এই সংখ্যাটাই হচ্ছে এদের লসাগু, মানে এটা 30 দ্বারাও বিভাজ্য হবে, দেখবে এটা 13 দ্বারাও বিভাজ্য হবে, এটা 180 দ্বারাও বিভাজ্য হবে, এটা 234 দ্বারাও বিভাজ্য হবে। তো এইভাবে অপশন দেখে করতে পারো, না হলে কিভাবে করতে পারো সেটাও দেখিয়ে দিচ্ছি। 30, 13, 180 আর 234। আমি যদি সবাইকে 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5 6 30, 13, তারপরে হচ্ছে এটা হচ্ছে করলে হয় 36, এটা কিছু হবে না, 234। আবার আমি যদি 2 দিয়ে দিই তাহলে হয় 3, 13, 18 আর 117। আবার যদি 3 দিয়ে দিই তাহলে হয় 1, 13, 6 আর 3 2 7 9। এবার দেখো 13 দিয়ে যাবে, তাহলে 1, 1, 6 আর 3। এবার আবার 3 দিয়ে করলে হয় 1, 1, 2 আর 1। তাহলে এদের লসাগুটা কত হবে? 5 গুণ 2, মানে এদের সবার গুণফল 5 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 3 গুণ 2। এটা করলে দেখো এই 2340 আসে। তা আমি এগুলো গুণ না করেও আমি খালি অপশন দেখেও আমি করতে পারি, কারণ আমার এককের ঘরে তো শূন্য আসবে। দেখো একটা অপশনও এককের ঘরে শূন্য নেই বা কোনো জোড় সংখ্যাও নেই। 180 এ তো জোড় সংখ্যা, মানে এদের লসাগু নিশ্চয়ই জোড় সংখ্যা হতো, তাই এগুলো দেখো সব বিজোড় সংখ্যা, তাই এগুলো তো হবেই না। তার মানে 2340 হবে। তারপরটা কি বলছে দেখো, একজন ব্যক্তি মোটরসাইকেলে একটি নির্দিষ্ট দূরত্ব 60 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে একই পথে আবার 30 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা? আচ্ছা, দেখো এগুলো করার একটা নিয়ম আছে। যদি বলে যে কোন একটা গাড়ি x কিমি পার ঘন্টা বেগে গেল, গিয়ে আবার y কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসলো, সেক্ষেত্রে গড় গতিবেগ সমান সমান কি লিখতে পারি আমি? সেক্ষেত্রে গড় গতিবেগ সমান সমান হয়, ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তা এই ফর্মুলায় ফেলে দিলেই আমার হয়ে যাবে, মানে 2 ইন্টু গতিবেগ দুটোর গুণফল ডিভাইডেড বাই গতিবেগ দুটোর যোগফল। তাহলে এক্ষেত্রে গড় গতিবেগ কত হবে? সমান সমান 2 ইন্টু গতিবেগ দুটোর গুণফল, মানে 60 কিমি পার ঘন্টা বেগে গেছিল, 30 কিমি পার ঘন্টা বেগে এসছে, মানে 60 ইন্টু 30 ডিভাইডেড বাই তাদের যোগফল, মানে 60 যোগ 30। তাহলে করলে কত হয়? 2 গুণ 60 গুণ 30, আর নিচে হয় কত? 60 যোগ 30 করলে 90। 30 কে 3 দিয়ে গুণ করলে 90, 3 কে 20 দিয়ে 3 কুড়ি 60, তাহলে হয় 20 দুগুণে 40। তার মানে গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা? 40 কিমি পার ঘন্টা অপশনে। তারপরটা কি বলছে দেখো, এটাও দেখো 75, 45, 180 ও 110 এর লসাগু। তাহলে দেখো 180, 110 এগুলো সব 10 এর গুণিতক। তার মানে এদের যে লসাগু হবে সেটাও হবে 10 এর গুণিতক, মানে তার এককের ঘরে শূন্য থাকবে। তাহলে দেখো একটা অপশনে এককের ঘরে শূন্য রয়েছে, মানে এদের লসাগু এটাই হবে, অন্য কিছু হওয়া সম্ভব না। তারপরটা কি বলছে দেখো, 153টি চেয়ার বিক্রি করে কাঞ্চনের 78টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তা লাভের হার কত শতাংশ? এটা দেখো আমি একবারেও করতে পারি, আমি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝে করছি। আমি ধরছি যে একটি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে কতগুলো চেয়ার বিক্রি করেছে? 153টা। একটার বিক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে 153টা চেয়ারের বিক্রয় মূল্য কত? 153 x টাকা। আর লাভ হয়েছে কার সমান? 78টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান। তাহলে একটা চেয়ারের বিক্রয় মূল্য x হলে 78টি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? 78 x টাকা। আচ্ছা, তাহলে দেখো 153টা চেয়ার বিক্রি করেছে কত দাম দিয়ে? 153 x টাকা দিয়ে, মানে মোট বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 153 x। তো 153টা চেয়ার বিক্রি করে তার লাভ হয়েছে কত? 78টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান, মানে 78 x টাকা লাভ হয়েছে। মানে লাভ সমান সমান কত? 78 x টাকা। তাহলে দেখো, তাহলে 153টা চেয়ারের ক্রয় মূল্য কত হবে? যদি আমি 153টা চেয়ারের বিক্রয় মূল্য থেকে লাভটাকে বাদ দিই, তবে আমি 153টা চেয়ারের ক্রয় মূল্য পাবো, মানে কত? 153x মাইনাস 78x করলে কত? এটা হবে দেখো 75x। তাহলে আমার লাভের হার বের করতে বলেছে, তাহলে লাভের হার সমান সমান কত?
লাভের হার সমান সমান হচ্ছে যত টাকা লাভ হয়েছে মানে 78x ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে 75x ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, এক্স এক্স কেটে গেল, 75 দিয়ে 25 কে কাটলে হয় 3, এই 75 কে 25 দিয়ে কাটলে হয় 3, আর 100 কে 25 দিয়ে কাটলে হয় 4। আচ্ছা, 3 আর 78 কে গুণ করলে হয় এই কাটাকুটি করলে হয় দেখো 26, তাহলে 26 গুণ 4 মানে 104, 104%। লাভের হার কত? 104%, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, 7 সেমি ব্যাসার্ধের একটি গোলাকার পাত্রকে রং করতে 18,480 টাকা খরচ হয়। এটা না, রং করতে খরচ হয় হবে এখানে, খরচ হয় 18,480 টাকা। প্রতি বর্গ সেমি রং করতে কত টাকা খরচ হবে? এখানে পায়ের মান দিয়ে দিয়েছে 22 ব্যাসার্ধ। আচ্ছা, গোলাকার পাত্র, গোলাকার পাত্রকে রং করছে মানে কি, রং নিশ্চয়ই তার বাইরের দিকে করবে, তো বাইরের দিকে করা মানে কি তার সমগ্র তলের ক্ষেত্রফল। তা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান আমি কি লিখতে পারি, 4 পাই ইন্টু আর স্কোয়ার, সমান সমান 4 পাই ইন্টু আর স্কোয়ার, যেখানে আটটাকে আটটা হচ্ছে ব্যাসার্ধ আর পায়ের মান এখানে 22-এর 7 বলে দিয়েছে। তাহলে এই গোলাকার পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, মানে কতটুকু জায়গায় রং করবে, 4 ইন্টু পায়ের জায়গায় 22-এর 7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত দেখো 7 সেমি ব্যাসার্ধ বলেছিল, তাহলে 7 এর স্কোয়ার মানে 7 গুণ 7 লিখতে পারি। এটা কেটে যায়, মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4 গুণ 22 গুণ 7। আচ্ছা, তাহলে এটা রং করতে মোট খরচ হয় কত, 18,480 টাকা। তাহলে বলেছে কি প্রতি বর্গ সেমি রং করতে কত খরচ হয়, তাহলে দেখো 4 গুণ 22 গুণ 7 এত বর্গ সেমি রং করতে খরচ হয় হচ্ছে 18,480 টাকা। আমাকে বলেছে প্রতি বর্গ সেমি, মানে এক বর্গ সেমি রং করতে কত খরচ হয়, তাহলে এক বর্গ সেমি রং করতে কত খরচ হবে, 18,480 ডিভাইডেড বাই 4 গুণ 22 গুণ 7। আচ্ছা, এটাকে 4 দিয়ে যদি কাটাকুটি করি, 18 এর মধ্যে 4 বার যাবে, 2 4 মানে 6 বার যাবে, তারপরে 2 শূন্য। এটাকে যদি 22 দিয়ে কাটাকুটি করি, 46 এর মধ্যে 2 বার যাবে, তারপর হবে 22 মানে 1 শূন্য। এটাকে যদি 7 দিয়ে কাটাকুটি করি তাহলে হবে 30। তাহলে এক বর্গ সেমি রং করতে কত টাকা খরচ হবে, 30 টাকা, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন ব্যক্তি চেন্নাই থেকে হায়দ্রাবাদে 56 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং একই পথে 72 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, তাহলে সমগ্র যাত্রাপথে দেখো এটা সেম অঙ্ক একটু আগেই করলাম, তাহলে গড় গতিবেগ কি হবে, 2 ইন্টু 56 ইন্টু 72 ডিভাইডেড বাই 56 যোগ 72, একটু আগেই করলাম তাই আর বললাম না, একবারে করে দিলাম। তাহলে কত হবে, 2 ইন্টু 56 ইন্টু 72 ডিভাইডেড বাই 56 আর 72 যোগ করলে কত, 8, 5 এর সাথে 12। আচ্ছা, এবার যদি কাটাকুটি করি আমি, 2 দিয়ে যদি 128 কে কাটি তাহলে হবে 64, 8 দিয়ে যদি কাটাকুটি করি 8, এখানে হবে 7, 8 দিয়ে 72 কে কাটলে হবে 9, তাহলে কত হয় 7 9 63, মানে গড় গতিবেগ কত, 63 কিমি পার ঘন্টা, অপশন সি। তারপরটা কি বলছে দেখো, 43:91 অনুপাতের প্রত্যেকটি পদ থেকে কত বিয়োগ করলে নতুন অনুপাত হবে 3:7। তো এটা আমি অপশন ধরে করতে পারি। আমি 43:91 এর দুটো পদ, একটা হচ্ছে 43, একটা হচ্ছে 91, দুটো পদ থেকে আমি যদি 5 বিয়োগ করি তাহলে আমার কত কত আসবে, 43 থেকে 5 বিয়োগ করলে হয় 38, আর 91 থেকে 5 বিয়োগ করলে হয় কত, 86। তাহলে 38:86 হবে অনুপাতটা। এটাকে দেখো ভাঙা যায়, ভাঙলে 2 দিয়ে ভাঙলে কত হয়, 19:43। তো আমার 3:7 তো আসছে না, তাহলে 5 বিয়োগ করলে হবে না। 4 বিয়োগ করি, 4 বিয়োগ করলে কত, 43 থেকে 4 বিয়োগ করলে হয় 39, 91 থেকে 4 বিয়োগ করলে হয় 87। 3 দিয়ে দেখো আবার ভাগ করা যায়, মানে কত হয়, 3 13 39 3 29 87। তো 13:29 3:7 আসছে না, মানে 4 ও হবে না। যদি 6 বাদ দিই তাহলে কত হয়, 43 থেকে 6 বাদ দিলে হয় 37, 91 থেকে 6 বাদ দিলে হয় 85। এটা তো কিছু ভাঙাই যাচ্ছে না, তাহলে এটা হবে না। 43 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত হয়, 36, 91 থেকে 7 বাদ দিলে হয় 84। আচ্ছা, এটাকে আবার দেখো 6 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করলে কত, 6 6 36, 6 14 84। আবার এটাকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে হয়তো কত, 3:7। তাহলে দেখো আমার 3:7 চলে আসলো। তাহলে এই অনুপাতের প্রত্যেকটি পদ থেকে কত বিয়োগ করতে হবে, যদি আমি 7 বিয়োগ করি তবে দেখো আমার নতুন অনুপাত হবে 3:7, মানে অপশন হবে অপশন ডি সঠিক উত্তর। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 144 ও 8, একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত। দেখো আমরা কি জানি, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, মানে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, এইভাবে। তাহলে একটি সংখ্যা বলে দিয়েছে, তাহলে অপর সংখ্যা সমান সমান কি হয়, অপর সংখ্যা সমান সমান হয় সংখ্যা দুটির গুণফল, এই সরি 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 লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই যে সংখ্যাটা বলে দেয়, মানে একটি সংখ্যা বা যেটা বলে দিয়েছে সেটা।
তাহলে এক্ষেত্রে দেখো সংখ্যা লসাগু গসাগু কত বলেছে 144 আর 8, তাহলে অপর সংখ্যাটি কি হবে লসাগু গুণ গসাগু মানে 144 গুণ 8 ডিভাইডেড বাই যেই সংখ্যাটা বলে দিয়েছে মানে 16, 8 কে 2 দিয়ে এই 8 দুগুণে হয় 16, 2 দিয়ে মানে 72, তাহলে অপর সংখ্যাটি কত 72। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এখানে সংখ্যা দুটির গসাগু বলেছে 8, তাহলে সংখ্যা দুটির গসাগু যদি 8 হয় তাহলে সংখ্যা দুটির প্রত্যেকের মধ্যে 8 কমন আছে, তবেই তো তাদের গসাগু 8 হয়। তার মানে প্রত্যেকটা সংখ্যায় 8 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো একটি সংখ্যা 16 বলেছে, সেটাও 8 দ্বারা বিভাজ্য, আর অপর যে সংখ্যাটা হবে সেটাও 8 দ্বারা বিভাজ্য হবে। তা চারটে অপশন যদি দেখো তাহলে দেখো একমাত্র এই 72 সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। তা এইভাবেও কিন্তু আমি গসাগু থেকেও করতে পারি, আমি উত্তরটা বের করতে পারি, ঠিক আছে, এইভাবে। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার গুণফল এত, তাদের লসাগু এত হলে সংখ্যা দুটির গসাগু কত। দেখো একটু আগেই ফর্মুলা পেলাম, সংখ্যা দুটির গুণফল সমান সমান কি সমান সমান লসাগু গুণ গসাগু। তাহলে এখানে লসাগু গুণ গসাগু, তাহলে আমি যদি মানগুলো বসাই সংখ্যা দুটির গুণফল বলেছে এইটা মানে 1 4 8 1 7 6 সমান সমান তাদের লসাগু, লসাগু কত বলেছে 3 5 2 8 ইন্টু গসাগু। তাহলে যদি গসাগুটা বের করি তাহলে গসাগু সমান সমান কি হবে, গসাগু সমান সমান হবে 1 4 8 1 7 6 ডিভাইডেড বাই হবে 3 5 2 8। এটাকে যদি আমি কাটাকুটি করে আমি যদি 4 দিয়ে 4 দিয়ে কাটি তাহলে কত হয় 4 8 32, তারপরে 3 2 4 8 32, তারপরে 4 দুগুণে 8, এটাকে কাটলে 14 এর মধ্যে যায় 3 বার, 2 8 মানে 7 বার, তারপরে 1 আর 7 নামছে মানে শূন্য বসাতে হবে, 17 এর মধ্যে যাবে 4 বার, 1 6 4। আবার যদি 2 দিয়ে করি তাহলে কত হয় 441 হয়, এটাকে কাটলে হয় 1 1 এর সাথে মানে 8 বার, 1 আর 0 মানে 5 বার, তারপরে 2 2। আচ্ছা 441 দেখো 21 এর স্কয়ার করলে বা 7 দিয়ে কাটি, হ্যাঁ 7 দিয়ে কাটলে কত হয় 6 7 42, 2 1 মানে 3, এখানে 7 দিয়ে কাটলে কত হয় 7 দুগুণে 14, 4 5 6 7 42, 3 2 4 7 28, 4 2 6 7 42। আবার যদি 7 দিয়ে কাটি তাহলে 7 নং 63, এখানে হবে কত 3 7 21, 5 4 7 7 49, 5 6 7 8 56। দেখো 9 দিয়ে এটাকে কাটাকুটি যায়, 9 দিয়ে কাটলে 4 নং 36, 1 আর 2 মানে কত হলো গসাগু হলো 42, মানে অপশন পি হবে। তারপরটা কি বলছে দেখো, এই সংখ্যাগুলির চতুর্থ সমানুপাতি কত। আমি যদি ধরি এদের চতুর্থ সমানুপাতি x হয় তাহলে আমি কি লিখতে পারি, প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমান সমান হবে তৃতীয়টা ইস্টু চতুর্থটা, বা প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হবে তৃতীয়টা ইস্টু চতুর্থটা। এটাই হচ্ছে চতুর্থ সমানুপাতির নিয়ম। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি কি হয়, 5√24 ইন্টু এক্স সমান সমান হবে 3√15 ইন্টু 3√10। আমি যদি x এর মানটা বের করি তাহলে কি হবে 3√15, আচ্ছা √15 কে ভাঙলে কি হয় √5 ইন্টু √3 গুণ 3√10, √10 কে ভাঙলে কি হয় √5 ইন্টু √2। আমি ভেঙে ভেঙে লিখলাম কারণ আমি কাটাকুটি করব, ডিভাইডেড বাই 5 গুণ √24, আচ্ছা 24 মানে কি 4 গুণ 6। পরের লাইনে যদি আমি একটু ভাঙি তাহলে কি হচ্ছে 3 গুণ √5, যা ছিল আমি তাই লিখলাম। আচ্ছা এত না লিখে আমি এই লাইন লিখেই করি, হ্যাঁ 3 গুণ √5 ইন্টু √3 ইন্টু 3 ইন্টু √5 ইন্টু এটা 5 √2 ডিভাইডেড বাই 5 ইন্টু √4, 4 মানে রুটের বাইরে গেলে 2 বেরোয়, 2 ইন্টু √6 পড়ে থাকে মানে √3 ইন্টু √2। এখানে দেখো একটা √3 একটা √3 কেটে যাবে, একটা √2 একটা √2 কেটে যাবে, তাহলে কত পড়ে থাকছে দেখো এখানে 3 আর 3, 3 আর 3 গুণ করলে হয় কত 9, আর √5 আর √5 গুণ করলে হয় 5, মানে 3 গুণ 3 গুণ 5 ডিভাইডেড বাই কত পড়ে থাকছে 5 গুণ 2। তাহলে এই 5 এই 5 কেটে যাবে, মানে 3 তিরিকে 9/2, 9/2 করলে কত হয় 4.5 হবে, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, গোপাল ও অক্ষয় বার্ষিক সরল সুদের হারে যথাক্রমে 5400 টাকা ও 10,200 টাকা ব্যাংকে জমা রাখে। যদি 4 বছর পর অক্ষয় গোপালের থেকে 720 টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সরল সুদের হার কত শতাংশ। দেখো গোপাল রেখেছে কত টাকা, গোপাল রেখেছে 5,400 টাকা, অক্ষয় রেখেছে 10,200 টাকা, তাহলে সরল সুদের হারে তারা 4 বছর পর, তাহলে দেখো অক্ষয় বেশি টাকা রেখেছে, তার মানে অক্ষয় নিশ্চয়ই বেশি টাকা সুদ পাবে। কেন বেশি টাকা পাচ্ছে, কারণ সে বেশি টাকাটা রেখেছিল। কত টাকা বেশি রেখেছিল, অক্ষয় রেখেছিল 10,200 আর গোপাল রেখেছিল 5,400, তাহলে অক্ষয় কত টাকা বেশি রেখেছিল 10,200 মাইনাস 5,400, এটা করলে দেখো 4,800 হয়। তাহলে এই যে 4,800 টাকা, এই টাকাটার জন্যই অক্ষয় বেশি টাকা সুদ পাচ্ছে। তাহলে এই 4,800 টাকারই এই যে 4 বছরের সুদটাই হচ্ছে 720। আমাকে বের করতে বলেছে বার্ষিক সরল সুদের হার, আমি ধরছি সরল সুদের হার হচ্ছে r%। তাহলে সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ফর্মুলাটা কি, সরল সুদ সমান সমান ফর্মুলা হচ্ছে PTR/100, যেখানে পিটা কি, পিটা হচ্ছে আসলটা, মানে 4,800
ইন্টু টি, টি মানে হচ্ছে সময়, মানে কত বছর, 4, ইন্টু আর, আর এর মানে আমি আর ই ধরেছি, ডিভাইডেড বাই 100, এটা সমান সমান কত বলেছে যে 720 টাকা বেশি, মানে ওইটা ইজিক্যাল টু 720। এই দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে যায়, তাহলে আর সমান সমান আমি কি লিখতে পারি, 720 ডিভাইডেড বাই 48 গুণ 4। আচ্ছা, 4 দিয়ে যদি 720 কে কাটি তাহলে কত হবে, একবার যাবে, 3 2 8 আর 0। আচ্ছা, 48 দিয়ে যদি আমি 6 দিয়ে কাটি তাহলে 6 8 48, এখানে হবে 30। যদি আমি 2 দিয়ে কাটি এখানে হবে 4, এখানে হবে 15, মানে 15/4। 15/4 কে যদি আমি ভাগ করি তাহলে কত হবে, এটা দেখো হবে 3.75। যদি আমি ভাগ করি তাহলে বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট হবে, আর এর মানটা 3.75 এত পার্সেন্ট, মানে 3.75%, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, অশোকের কাছে 1612 টাকা আছে, সে এই টাকা তার দুই ছেলে রাজ ও বরুণের মধ্যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে জমা রাখে যে রাজ ও বরুণ যথাক্রমে 14 বছর ও 15 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। তাহলে অশোক রাজের নামে কত টাকা রেখেছিল। দেখো, এটা একটা শর্টকাট পদ্ধতিতে আছে, তো আমি আগের ক্লাসগুলোই শর্টকাট পদ্ধতিতে করিয়েছি, তো এখন একদম বেসিক পদ্ধতিতে করছি। কি বলছে দেখো, অশোকের কাছে 1612 টাকা আছে, সেই টাকা তার দুই ছেলে রাজ ও বরুণের মধ্যে দিয়েছে। আমি ধরছি অশোক রাজকে দিয়েছে হচ্ছে এক্স টাকা, 1612 থেকে যদি এক্স টাকা রাজকে দেয় তাহলে বরুণকে কত দেবে, বাকি টাকাটা, মানে 1612 মাইনাস এক্স টাকাটা। আচ্ছা, এটা চক্রবৃদ্ধি সুদের হারে দিয়েছে, সুদের হার কত পার্সেন্ট বলেছে, 8%। আর তারা কত বছর পর সমপরিমাণ টাকা পাবে, 14 বছর আর 15 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ, মানে হচ্ছে সুদাসলটা, মানে রাজের 14 বছরের সুদাসলটা আর বরুণের 15 বছরের সুদাসলটা সমান হবে। তাহলে রাজের ক্ষেত্রে 14 বছরের সুদাসলটা কত হবে, রাজের টাকা হচ্ছে এক্স, তাহলে 14 বছরের সুদাসল মানে 14 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, এক্স ইন্টু 1 প্লাস r/100, আর এর মান কত, 8। তাহলে 8/100 হোল টু দি পাওয়ার কত হবে, বছরটা হয়, মানে হোল টু দি পাওয়ার 14, ইজিক্যাল টু বরুণের ক্ষেত্রে 15 বছরের সুদাসল কত, বরুণের আসলটা মানে কত, 1612 মাইনাস এক্স, তাহলে 1612 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস r/r এর মান 8/100ই হবে, মানে 8/100 হোল টু দি পাওয়ার কত হবে, বর্ণের ক্ষেত্রে 15 বছর, তাই হোল টু দি পাওয়ার 15। আচ্ছা, এটাকে যদি আমি করি তাহলে কত, x ইন্টু 108/100 হোল টু দি পাওয়ার 14 সমান সমান 1612 মাইনাস এক্স ইন্টু 108/100, লসাগু করে যোগ করলে 108/100 এত টু দি পাওয়ার 15। আচ্ছা, আমি যদি এক্স টা আর 1612 মাইনাস এক্স টাকে বাঁ পাশে আনি তাহলে কি হবে, x/1612 মাইনাস এক্স সমান সমান ডান পাশে কত পড়েছিল, 108/100 হোল টু দি পাওয়ার 15 ডিভাইডেড বাই 108/100 হোল টু দি পাওয়ার 14। তাহলে দেখো, উপরে 108/100 পাওয়ার 15, নিচে তার পাওয়ার রয়েছে 14, তাহলে পাওয়ার উপর নিচে এরকম থাকলে কি হয়ে যায়, পাওয়ারে মাইনাস হয়ে যায়। তাহলে বাদিকে কি ছিল, x/1612 মাইনাস এক্স, তাহলে এখানে কি পড়ে থাকবে, 108/100 হোল টু দি পাওয়ার 15 মাইনাস 14 হবে। লিখে করছি আমি, ভেঙে ভেঙে করছি। তো এটা মানে কত, তাহলে x/1612 মাইনাস এক্স সমান সমান 108/100 হোল টু দি পাওয়ার 1, মানে 108/100। কোনাকুনি আমি গুণ করছি তাহলে কত হয়, 100x সমান সমান হবে 108 গুণ 1612 মাইনাস 108x। এক্স গুলোকে বাপাশে আনে উপরে করছি, তাহলে হবে দেখো 100x প্লাস 108x সমান সমান হবে 108 ইন্টু 1612। তাহলে এই দুটো যোগ করলে হয় 208x সমান সমান 108 ইন্টু 1612। তাহলে x সমান সমান কত হবে, 108 ইন্টু 1612 ডিভাইডেড বাই 208, যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে, 101 104, এখানে হবে কত, 54, আবার যদি 2 দিয়ে কাটি এখানে হবে 27, এখানে হবে 52। এবার যদি 4 দিয়ে 1612 আর 52 কে কাটি এখানে হবে 13, এখানে হবে 303, এই সরি 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 4 দিয়ে কাটলে 3 হবে না, 403। 13 দিয়ে যদি 403 কে কাটি তাহলে 40 এর মধ্যে হবে 3 বার আর 1, মানে x এর মান কত হলো, 31 গুণ 27। 31 গুণ 27 কত হবে, আমি এদিকে করছি, 31 গুণ 27 করলে কত, 7 একে 7, 3 7 21 গুণ 2 একে 2, 3 দুগুণে 6, মানে 7 3 6 আর 2 8। তার মানে x এর মানটা বেরোলো 837। আমাকে কি বার করতে বলেছে, রাজের নামে কত টাকা রেখেছিল, তা রাজের নামে রেখেছিল x টাকা, তাহলে x এর মান কত বেরোলো, 837, মানে অপশনে। এটা থেকে শর্টকাটেও করা যায়, শর্টকাটে করলে ওটা একবারে হয়ে যাবে, তো আমি এইভাবে করলাম, এইভাবে করলেও এটা হবে, এটা হচ্ছে একদম বেসিক পদ্ধতি। তারপরটা, কোন মূলধনের বার্ষিক 10% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত টাকা। তা আমি ধরছি মূলধনটা x টাকা, তাহলে কি বলেছে, তাহলে x টাকার 10% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 3 বছরের সরল সুদের পার্থক্য হচ্ছে 93 টাকা। তাহলে আমি আগে 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা বের করি x টাকার,
চক্রবৃদ্ধি সূত্র বের করতে পারবো না, সমূল চক্রবৃদ্ধিটা বের করি। সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? x ইন্টু 1 প্লাস 10/100, যেহেতু 10% সুদের হার, তার পাওয়ারে কি হবে 3, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এর থেকে যদি আমি আসলটা বাদ দিই মানে মাইনাস x করি, তাহলে এটা বেরোবে আমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা কি? এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ইজিক্যাল টু কত? x ইন্টু, এটা কাটাকুটি করলে হয় 1/10, 1/10 মানে কত? এটা লসাগু করলে হয় 11/10 তার হোল কিউব মাইনাস x, এটাকে করলে হয় দেখো 1331 হয়। তাহলে 1331x বাই 1000, 11 এর কিউব করলে 1331, আর 10 এর কিউব করলে 1000 মাইনাস x, এটাকে লসাগু করলে নিচে হয় 1000 আর উপরে হবে তাহলে 1331x মাইনাস 1000x মানে 331x হবে। আমি একবারে করে দিলাম। আচ্ছা, আর সরল সুদটা কত হবে? x টাকার 3 বছরের সরল সুদের ফর্মুলা কি? ptr বাই 100, মানে p এর মান হচ্ছে x ইন্টু সময়টা 3 বছর মানে t এর মান হচ্ছে 3 ইন্টু r এর মান হচ্ছে 10% মানে 10 ডিভাইডেড বাই 100। এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো? 3x/10। তাহলে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা, মানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 331x বাই 1000 মাইনাস সরল সুদ হচ্ছে 3x/10, এর পার্থক্য মানে মাইনাস, এটা ইজিক্যাল টু বলেছিল 93। লসাগু করে লসাগু হবে কত? 1000, মানে 331x মাইনাস 10 কে 100 দিয়ে গুণ করলে 1000 হয়, মানে 3x গুণ 100 হবে, মানে 300x সমান সমান 93। 331x থেকে 300x বাদ দিলে হয় 31x সমান সমান 1000 টাকা ডান পাশে পাঠালে হয় 93 গুণ 1000। তাহলে 31 দিয়ে যদি 93 কে কাটি তাহলে 3 হয়, তাহলে x এর মান কত হবে? 3 গুণ 1000 মানে 3000। তার মানে মূলধনের পরিমাণ কত টাকা? 3000 টাকা, অপশন সি। তারপর একটা কি বলছে দেখো, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের গতিবেগ যত 110 কিমি পার ঘন্টা ও 140 কিমি পার ঘন্টা। একটি ট্রেনের দৈর্ঘ্য 140 মিটার, ট্রেন দুটি পরস্পরকে 5 সেকেন্ড অতিক্রম করে, তাহলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দেখো, ট্রেন দুটি বিপরীত দিক থেকে আসছে, মানে একটা ট্রেন যদি এদিক থেকে এদিকে আসে আর একটা ট্রেন এদিক থেকে এদিকে আসবে, তাহলে সেক্ষেত্রে বিপরীত দিক থেকে আসলে তাদের নেট গতিবেগটা কি হয়ে যায় বা আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যায়? ট্রেন দুটোর গতিবেগের যোগফল, মানে 110 কিমি পার ঘন্টা আর 140 কিমি পার ঘন্টা, এই দুটোর সমষ্টি, মানে গতিবেগটা কি হয়ে যাবে? তাহলে 110 যোগ 140 এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা, মানে করলে কত হয়? 110 আর 140 যোগ করলে 250 কিমি পার ঘন্টা। আচ্ছা, এটাকে আমাকে কিসে নিতে হবে? আমাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, কারণ ট্রেনের দৈর্ঘ্য দেখো মিটার 5 সেকেন্ড অতিক্রম করছে, তাই আমি এটাকে কিসে নেব? মিটার পার সেকেন্ড। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়, মানে 250 ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটাকে 2 দিয়ে কাটলে নিচে হয় 9 আর উপরে হবে 125, মানে হবে 125 ইন্টু 5 ডিভাইডেড বাই 9 এত মিটার পার সেকেন্ড, মানে তারা 1 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে হচ্ছে এত মিটার। আচ্ছা, কি বলছে দেখো, ট্রেন দুটি পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে, তাহলে 5 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে? 125 ইন্টু 5/9 ইন্টু 5 এত মিটার দূরত্ব যাবে। এর গতিবেগ এত মিটার পার সেকেন্ড মানে ছিল 1 সেকেন্ডে যে 125 ইন্টু 5/9, তাহলে 5 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করছে, মানে 5 সেকেন্ডে কতটা যাচ্ছে? এত ইন্টু 5, মানে কত হবে? 125 ইন্টু 5 5 25/9 এত মিটার। আচ্ছা, তাহলে এটা করলে কত হয়? এটা করলে হয় দেখো, তাহলে 125 গুণ 25, তাহলে 125 গুণ যদি আমি 25 করি, গুণ করলে কত হবে? 5 25 সঙ্গে 125 এর 5 হাতে 12, 25 দুগুণে 50 আর 12, 62 2 হাতে 6, 25 একে 25 আর 6 31, মানে 3125 ডিভাইডেড বাই 9। এটাকে যদি আমি পয়েন্টে নিই কত হবে? 3125 কে প্রথমে 3 বার দিয়ে যাবে, হয় 27, তাহলে থাকছে 4 2, তারপরে 4 বার যাবে হবে কত? হচ্ছে 36, মানে 6 5, তারপরে 7 বার যাবে হবে কত? 63, তারপরে 2 পয়েন্টের জন্য 0, মানে 9 দুগুণে 18, এরম করে চলতে থাকবে, মানে আবার 2 মানে 2। মানে দেখো, ট্রেনটা 5 সেকেন্ডে ট্রেন দুটো পরস্পরকে কত মিটার অতিক্রম করে? 347.22 মিটার। দেখো, ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করা মানে কি? মানে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি যাওয়া, মানে 5 সেকেন্ডে পরস্পর এত মিটার যাচ্ছে, মানে কি? মানে হচ্ছে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি, পরস্পরকে অতিক্রম করা মানে ট্রেন দুটোর দৈর্ঘ্য সমষ্টি, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য সমষ্টি হচ্ছে 347.22 মিটার। একটা ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 140 মিটার, তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? দুটো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 347.22, এর থেকে যদি একটা ট্রেনের দৈর্ঘ্য বাদ দিই তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো, মানে এর থেকে যদি 140 বাদ দিই তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাবো, সেটা কত হবে? 207.22 মিটার, মানে অপশন সি হবে। তারপরে
কি বলছে দেখো, লিটার প্রতি পেট্রোলের দাম 85% বৃদ্ধি পেয়েছে, এর জন্য খরচ কেবলমাত্র 11% বাড়াতে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। কি বলছে দেখো, লিটার প্রতি পেট্রোলের দাম 85%, আমি ধরছি আগে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল 100 টাকা, তাহলে এখন দাম কত, এখন দাম কত হবে, 85% বৃদ্ধি পেয়েছে মানে এখন দাম হয়ে যাবে 185 টাকা। কিন্তু খরচ কেবলমাত্র 11% বাড়াতে যাচ্ছে, মানে এখন খরচ কত করবে, খরচ করবে হচ্ছে আগে করতে 100 টাকা দাম ছিল মানে 100 টাকা খরচ করতে, কিন্তু এখন খরচ বাড়াবে 11%, মানে 100 থেকে 11% বাড়াবে মানে 111 করবে। তাহলে পেট্রোলের ব্যবহার কত কমাতে হবে, তাহলে দেখো এখন এখন পেট্রোল যদি আগের মতো খরচ করে তাহলে এখন কিনতে হতো 185 টাকার, কিন্তু ও কিনতে চাচ্ছে 111 টাকার, তাহলে পেট্রোলের ব্যবহার কতটা কমাতে হবে, তাহলে 185 মাইনাস 111 মানে 74 কমাতে হবে, কতর মধ্যে 74 কমাতে হবে, 185 মধ্যে, তাহলে কত পার্সেন্ট কমাতে হবে, যতটা কমাতে হবে মানে 74 ডিভাইডেড বাই কতর মধ্যে, এখন তো দাম হচ্ছে 185 মানে 185 মধ্যে 74 কমাতে হবে, ডিভাইডেড বাই 185 ইন্টু 100%। আচ্ছা 37 দিয়ে 74 আর 185 কে কাটাকুটি যায়, হয় 2 বার, এটা হয় 5 বার, 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, মানে 20 দুগুণে 40, তাহলে কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে, 40% অপশনে। তারপর কি বলছে দেখো, একজন দোকানদার একটি টেবিলের মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের থেকে 40% বেশি দামে লিখে রাখে এবং তারপর 25% ছাড় দেয়, যদি সে 420 টাকা লাভ করে তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত টাকা। আচ্ছা আমি ধরছি টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে সে ধার্য মূল্য কত করছে, মানে মুদ্রিত মূল্য কত করছে, ক্রয় মূল্যের থেকে 40% বেশি, মানে 100 টাকার থেকে আরো 40 টাকা বেশি, মানে মুদ্রিত মূল্য হচ্ছে 140 টাকা, তারপর 25% ছাড়, ছাড়টা দেয় কার উপর, মুদ্রিত মূল্যের উপর, তাহলে ছাড় দিচ্ছে কত, ছাড় দিচ্ছে মুদ্রিত মূল্যের উপর 25%, মানে 140 এর 25%, মানে 1/4, মানে এটাকে কাটাকুটি করলে 3 2 0 5, মানে ছাড় দিচ্ছে 35 টাকা, তাহলে মুদ্রিত মূল্য 140 টাকা, তার মধ্যে ছাড় দিচ্ছে 35 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, 140 মাইনাস ছাড় মাইনাস 35, মানে হয় 105 টাকা, তাহলে কিনেছিল 100 টাকা দিয়ে, বিক্রি করছে ধরো 105 টাকা, তাহলে তার লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে কত, 5 টাকা লাভ হচ্ছে। তাহলে এখানে কি বলেছে, যদি সে 450 টাকা লাভ করে, মানে এই 5 টাকাটাই কার সাথে সমান, 450 টাকার সাথে সমান, মানে 5 টাকাটা সমান হচ্ছে 450 টাকার। আমাকে বের করতে বলেছে কি টেবিলটির ক্রয় মূল্য কত, আমি ধরেছিলাম টেবিলটির ক্রয় মূল্য 100 টাকা, তার মানে 100 টাকাটা কার সাথে সমান সেটা আমাকে বের করতে হবে, তাহলে 1 টাকাটা কার সাথে সমান, 450 বাই 5 এর সাথে সমান, তাহলে 100 টাকাটা কার সাথে সমান, 450 বাই 5 ইন্টু 100 এর সাথে সমান, মানে 5 দিয়ে যদি কাটাকুটি করি এটা হয় 90, মানে 90 গুণ 100 করলে হয় 9000 টাকা, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত, 9000 টাকা, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, একটি গয়নার মূল্য প্রতি বছর 5% হ্রাস পায়, দেখো এখানে গয়নার মূল্য হ্রাস পায় মানে হচ্ছে, মানে গয়নার মূল্য তো আর কমছে না, কিন্তু গয়নার মূল্য হ্রাস পায় মানে আমার কেনা হয়ে গেছে কোনো জিনিস, তাহলে কেনা হয়ে গেলে তো আর দাম তার সেম থাকে না, তারপরে আমার দামটা কমতেই থাকে, যে কোনো কিছু, আমার মোবাইল কেনা হয়ে গেছে প্রত্যেক বছর তার দাম কমতে থাকবে, সেরকম কেনা গয়নার কথা এখানে বলছে। যদি গয়নাটির বর্তমান মূল্য 12,500 টাকা হয় তাহলে 2 বছর পর গয়নাটির মূল্য কত হবে, দেখো এখানে প্রতি বছর 5% হ্রাস পায়, মানে আমি চক্রবৃদ্ধি সুদের যেই ফর্মুলায় ফেলেছিলাম সেই ফর্মুলাটাই ফেলবো, কিন্তু দেখো তাহলে বর্তমান মূল্য 12,500 টাকা, তাহলে প্রতি বছর হ্রাস পাওয়ার হার হচ্ছে 5% করে, তাহলে 2 বছর পর গয়নাটির মূল্য কত হবে, 12,500 ইন্টু 1, ওখানে যেমন প্লাস করতাম যেহেতু বাড়ছে বলে এখানে মাইনাস করবো যেহেতু কমছে, মাইনাস কত পার্সেন্ট, 5%, মানে 5/100, আর পাওয়ারে থাকবে সময়টা মানে 2, তাহলে এইভাবে করলেই আমার বেরিয়ে যাবে 2 বছর পর গয়নাটির মূল্য, যদি বাড়তো তাহলে প্লাস করে দিতাম। তাহলে দেখো 5 আর 100 কাটাকুটি করলে হয় 1 এর 20 কি করব, 1 এর 20 করবো না, আমি এরকম রাখছি, তাহলে এটা হবে কত, 12,500 ইন্টু কত হবে, এটাকে করলে হয় দেখো 95/100, মানে 95 ইন্টু 95/100 ইন্টু 100, এরকম রাখবো। আচ্ছা এরকম করি, তাহলে 100 100 কেটে দিয়ে এটা যেভাবেই করি আমার জটিলই আসবে, ঠিক আছে, আমি গুণ করি, 125 গুণ 95 যদি করি কত হয়, 5 5 25 এর 5, হাতে 2, হাতে 2, 5 দুগুণে 10 2 12 2, হাতে 1, 5 একে 5 আর 6, গুণ 5 9 35 এর 5, হাতে 4, 9 দুগুণে 18 4 22 এর 2, হাতে 2, 9 কে 9 2 11, মানে 5 7 6 2 8 1 1, এটাকে আবার 95 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত, 5 5 25 এর 5, হাতে 2, 5 7 25 এর 2, 27 এর 7, হাতে 3, 5 8 40 এর 3, 43 এর 3, হাতে 4, 5 একে 5 4 এর 9, 5 একে 5, গুণ 5 নং 35 এর 5, হাতে 4, 7 নং 63 এর 4 67 7, হাতে 6, 8 নং 72 এর 6 78 এর 8, হাতে 7,
9 কে 9 সাথে 16 হাতে 1, 9 কে 9 একে 10, মানে হচ্ছে কত 5, 5 এর সাথে 12 2 হাতে 1, 7 8 3 11 1 হাতে 1, 8 কে 9 9 18 8 হাতে 1, 6 কে 7 5 12 2 হাতে 1 1 1, মানে 1 1 2 8 1 2 5 ডিভাইডেড বাই 100, 100 দিয়ে ভাগ করলে মানে 0.2 মানে হবে 1 1 2 8 1.25, মানে অপশন এ হবে। তো এটা যেভাবেই করি একটু ক্যালকুলেশন জটিলই হতো, যাই হোক এভাবে করলেও হবে, তুমি 5 100 কাটাকুটি করেও করতে পারো, অথবা দেখো অথবা এভাবে করতে পারো, 12,500 টাকা ছিল তো 5% হ্রাস পেলো মানে কত টাকা হ্রাস পেলো, এর 5/100, শূন্য শূন্য কেটে দিলাম, মানে গুণ করলে কত 5 25 625, তাহলে 12,500 থেকে 625 টাকা কমিয়ে দাও প্রথম বছরের শেষে, তাহলে কত হয় 5 12 কে 3 7, 6 কে 7 8 হাতে 1 1, তাহলে এরপরে আবার 5% হ্রাস পেলো মানে এর উপর কত পার্সেন্ট হ্রাস পেলো, এটা ইনটু 5/100, এভাবেও করতে পারো। আচ্ছা এভাবে গুণ করে দিই আমি, গুণ করলে কত 5 5 25 এর 5 হাতে 2, 5 7 25 2 7 7 হাতে 3, 5 8 40 3 43 3 হাতে 4, 5 কে 5 4 9, 5 কে 5, এটা বাই 100, মানে হ্রাস পেলো কত 5 9 3.75, তার মানে ছিল 11,875, তার থেকে আরো এত টাকা হ্রাস পেলো, তাহলে হলো কত 11,875 মাইনাস 593.75, এখানে 0.00 বসিয়ে দিই, তাহলে হবে কত 0.25, 3 এর 4 মানে 1 8 হাতে 1 5 একে 6 2 1 1, 11,281.25। তো এইভাবেও করতে পারো, এইভাবে করলে একটু ক্যালকুলেশনটা কম হচ্ছে। তারপর কি বলছে দেখো, রাম রবি ও রিনা একটি কাজ যথাক্রমে 16 20 ও 24 দিনে করতে পারে, তারা একসাথে কাজ করা শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন আগে রবি কাজ ছেড়ে চলে গেল, তারা কতদিনে সমগ্র কাজটি শেষ করবে। দেখো এটা কিভাবে করতে পারি, দেখো রাম কি করছে কাজটা 16 দিনে শেষ করছে, তাহলে রাম কাজটা করছে 16 দিনে, রবি কি করছে, রবি কাজটা করছে 20 দিনে শেষ করছে, তাহলে রবি করছে 20 দিনে, আর রিনা কি করছে, রিনা কাজটা শেষ করছে হচ্ছে 24 দিনে, তাহলে আমি মোট কাজটা কি ধরবো, এই যে যে যত দিনে শেষ করছে তাদের লসাগুটা, মানে মোট কাজটা কত ধরবো 16 20 আর 24 এর লসাগু, তিনটাকেই দেখো, যদি আমি 2 দিয়ে দিই তাহলে 8 10 আর 12, আবার যদি 2 দিয়ে দিই তাহলে হয় 4 5 আর 6, আবার দেখো 2 দিয়ে যায় 4 আর 6 কে 2 দিয়ে দিলে হয় 2 5 আর 3, আর যায় না, তাহলে লসাগু কি হবে এদের সবার গুণফল, মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, 16 5 কে 5 16 80, 80 গুণ 3 করলে 240, তাহলে আমি মোট কাজটা কি ধরবো, আমি মোট কাজটা ধরবো এই 240টা হচ্ছে মোট কাজ তাদের করতে হবে। তাহলে দেখো, তাহলে রাম 16 দিনে করছে টোটাল কাজটা, রবি একা 20 দিনে করছে টোটাল কাজটা, রিনা একা 24 দিনে করছে, মানে রাম 16 দিনে করছে 240টা কাজ। তাহলে আমার কাজ হবে রাম একদিনে কতগুলো কাজ করে, তাহলে রাম 16 দিনে যদি 240টা কাজ করে, একদিনে কতগুলো কাজ করবে 240/16, মানে 15টা কাজ। রবি দেখো 20 দিনে করছে 240টা কাজ, তাহলে রবি একদিনে কতটা করবে, একদিনে করবে হচ্ছে 240/20, মানে কতগুলো কাজ হবে 12টা কাজ হবে। রিনা দেখো, রিনা করছে হচ্ছে 24 দিনে 240টা কাজ, তাহলে একদিনে কতগুলো কাজ করছে রিনা, একদিনে করবে তাহলে 10টা কাজ, 240/24। আচ্ছা এবার কি বলছে দেখো, তারা একসাথে কাজ করা শুরু করলো, কিন্তু কাজটি শেষ হবার 5 দিন আগে রবি চলে গেল, তার মানে দেখো লাস্টের 5 দিন কি করেছে, রবি চলে গেছে, রবি চলে গেছে মানে কে কে কাজ করেছে, রাম আর রিনা কাজ করেছে, তাহলে লাস্টের 5 দিন রাম, আচ্ছা রাম আর রিনা এরা দুজন মিলে একদিনে কতটা করে, রাম একদিনে করে 15টা, রিনা একদিনে করে 10টা, তাহলে রাম আর রিনা দুজন মিলে একদিনে কতটা কাজ করে, 15 আর 10 25টা, তাহলে এরা দুজন মিলে লাস্টের 5 দিন কাজ করেছে, তাহলে একদিনে যদি 25টা কাজ করে, রাম আর রিনা মিলে 5 দিনে কতগুলো কাজ করবে, 25 গুণ 5টা কাজ, হবে কত 125টা কাজ। আমার টোটাল কাজ ছিল 240টা, তাহলে লাস্টের 5 দিন এরা দুজন মিলে কাজ করেছে 125টা, তাহলে বাকি থাকলো কতগুলো কাজ, টোটাল 240 থেকে আমি যদি 125টা কাজ বাদ দিয়ে দিই তবে থাকলো বাকি কাজ, মানে কত হয় 115টা কাজ। এই 115টা কাজ কারা করেছে, এই রাম রবি যাওয়ার আগে, মানে এরা তিনজন মিলে কাজটা করেছে। তাহলে দেখো তিনজন মিলে একদিনে কতগুলো কাজ করবে, রাম রবি আর রিনা, তাহলে রাম করছে 15টা, রবি করছে 12টা, আর রিনা করছে 10টা, তাহলে তিনজন মিলে মানে রাম রবি আর রিনা মিলে তিনজন মিলে একদিনে কতগুলো কাজ করে, এই তিনটে কাজের যোগফল, মানে 15 আর 10 হয় 27, 27 আর 10 37টা কাজ। তাহলে দেখো এরা তিনজন মিলে কতগুলো কাজ করবে, 115টা, তাহলে দেখো 37টা কাজ করে একদিনে, তাহলে 115টা কাজ করতে কতদিন লাগবে এদের, যদি আমি ভাগ করি 115 দিয়ে যদি 37কে ভাগ করি, এই সরি 37 দিয়ে যদি 115কে ভাগ করি, তাহলে দেখো 3 বার দিলে হয় 111, মানে আর 4টা কাজ পড়ে থাকে, মানে এরা তিনজন মিলে 3 দিন কাজ করলে করে হচ্ছে 111টা কাজ, তাহলে 3 দিন তিনজনে মিলে কাজ করছে, তারপরে আর কটা কাজ পড়ে থাকছে 4টে কাজ, তাহলে এই 4টে কাজ তিনজন মিলে 37টা কাজ করে একদিনে, তাহলে তিনজন মিলে 4টে কাজ করবে কত দিনে, 37টা কাজ করে একদিনে,
তাহলে চারটে কাজ করবে কত দিনে? 4/37 দিনে। তাহলে দেখো তিনজন মিলে তাহলে কতদিন কাজ করছে? 3 দিন প্লাস আরো 4/37 দিন। আর বাকি কি? আর বাকি লাস্টের 5 দিন ওরা দুজন মিলে কাজ করছে, তাহলে টোটাল কতদিন লাগছে? 5 দিন যোগ 3জন মিলে করছে 3 দিন আর 4/37 দিন, মানে কত হয়? 5 আর 3 8 পূর্ণ 8 যোগ 4/37 মানে 8 পূর্ণ 4/37 দিন। তাহলে তারা কতদিনে সমগ্র কাজটি শেষ করবে? 8 পূর্ণ 4/37 দিনে, মানে অপশন বি হবে। তারপরটা এটা একটু কঠিন ছিল, তো আমি একদম ভেঙে ভেঙে বললাম বলে টাইম লাগলো একটু। তারপরটা কি বলছে দেখো, 4,824 টাকায় একটি দ্রব্য বিক্রি করে একজন ব্যক্তির 20% লাভ হয়, তাহলে 6,000 টাকায় দ্রব্যটি বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে? আচ্ছা, 4,800 টাকায় বিক্রি করলে দেখো 20% লাভ হচ্ছে, তাহলে দেখো তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য সমান সমান কি হবে? 4,824 ছিল বিক্রয় মূল্য, এটা ইন্টু 20% লাভ মানে কত হবে? তাহলে তাহলে 100 ডিভাইডেড বাই হবে 120, যেহেতু 20% লাভ তাহলে নিচে 120 হবে, এত টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। আচ্ছা, এই শূন্য শূন্য কেটে দিলাম, 12 দিয়ে যদি এটাকে কাটে 48 এর মধ্যে 4 বার যাবে, তারপরে 24 মানে 02 হবে। তাহলে ক্রয় মূল্য কত? 4020 টাকা। তাহলে 6,000 টাকায় বিক্রি করলে তার কত শতাংশ লাভ? তাহলে দেখো ক্রয় মূল্য এত পেলাম, 6,000 টাকায় বিক্রি করলে তার লাভ কত হতো? লাভ হতো সমান সমান 6,000 মাইনাস 4,020, মানে কত হতো? 1980। তাহলে লাভের হার কত হতো? লাভের হার হতো 1980 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, মানে যত টাকা লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, মানে 4,020 ইন্টু 100%। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটাকুটি করলে হয় 201, আর এটাকে কাটলে হয় 9 1 8 9। আবার দেখো এটাকে 3 দিয়ে কাটাকুটি যায়, 3 দিয়ে কাটলে হয় 3 6 18, 2 1 7, এটাকে কাটলে হয় 33, আর যাবে না। তাহলে যদি আমি ভাগ করি তাহলে কত হয়? উপরে দেখো 3300 ভাগ 67, 67 দিয়ে যদি 3300 কে ভাগ করি, প্রথমে দেখো 4 বার যায়, 4 বার দিলে কত? 4 7 28 8, হাতে 2, 4 4 24 দিয়ে 26, তাহলে থাকছে কত? 2 6 এর 7 মানে 6, আর শূন্য এবার দেখো 9 বার যায়, 9 বার দিলে কত? 7 নং 63, 3 হাতে 6, 6 নং 54 আর 6 60, তাহলে দেখো 49 পয়েন্ট সামথিং হবে, তা এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা মানে দেখো 49ই হবে, তার মানে আমার এটাই অ্যান্সার হবে, মানে সঠিক উত্তর হবে অপশন এ। তারপরটা কি বলছে দেখো, একটি ক্লাসের 22 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 47 বছর, যদি তাদের শিক্ষকের বয়সে যোগ করা হয় তাহলে সকলের গড় বয়স 48 বছর। তাহলে দেখো 22 জনের গড় বয়স ছিল 47, এখন 23 জনের গড় বয়স হলো 48, মানে গড় বয়স কত বছর বেড়েছে? 1 বছর করে বেড়েছে। কত জনের জন্য? 23 জনের জন্য। তাহলে 23 জনের জন্য 1 বছর করে বেড়েছে, মানে টোটাল কত বছর বেড়েছে? 23 বছর বেড়েছে। আগে গড় বয়স ছিল 47, তার মানে শিক্ষকের বয়স কত হবে? আগের গড় বয়সের থেকে আরো 23 বছর বেশি হবে, তবেই সবার গড় বয়স 1 বছর করে বাড়বে। তাহলে শিক্ষকের বয়স সমান সমান কি হবে? আগের গড় বয়স প্লাস আরো 23 বছর, মানে 47 যোগ আরো 23 বছর, মানে কত হয়? 70 বছর, মানে অপশন সি হবে। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।